জ্বরটা মূলত এটার জন্যে যাচ্ছে না সহজে। কুয়াশার শরীরের কাঁথাটা আরেকটু টেনে ঠিক করে দিল। এরপর উঠে যেতে নিয়েও আবার ফিরে তাকালো। কি হলো কে জানে। কুয়াশার মাথায় দুইবার হাত বুলিয়ে দিল। সে হাতটা পুরোটাই স্নেহমাখা ছিল, যে স্নেহ আজ পর্যন্ত দেখায়নি। আজ এমনটা মন চাইল কেন কে জানে। শিশির আর দাঁড়ালো না, দ্রুত পায়ে বেরিয়ে গেল। বেরিয়ে পেছন থেকে ডাক পড়ল মায়ের কণ্ঠ। ঘুরে তাকালো, দেখলো তার মায়ের বিস্মিত নজর। প্রশ্ন করলো, আম্মু, তুমি এত রাত অবধি জেগে ঘুমোনি? আমি পানি নিতে বেরিয়েছিলাম, তার উপরে দেখলাম কুয়াশার ঘরে আলো জ্বলছে আর ঘর খোলা। ভাবলাম মেয়েটার কোনো অসুবিধা হলো কিনা দেখে আসি, আর শরীরের হালচাল দেখে আসি। তো তুই এখানে কি করছিস? কুয়াশার ঘরে কি করছিলি? ওখানে তো আরও মেয়ে আছে জানিস না, কেন ঢুকেছিলি? শিশির কথাগুলো একটু সন্দেহ এবং কঠিন শোনালো। শিশির ভড়কে গেল, বলল, স্মৃতিরা কেউ নেই ঘরে, আর তুমি যে কারণে এসেছো সে কারণে আমিও ঢুকেছিলাম। হ্যাঁ। শিশির অপ্রস্তুত হলো মায়ের বিস্মিত প্রশ্নতে। বলল, আম্মু, বলছি তো ওর ঘর খোলা আর আলো দেখে উকি দিয়ে কাউকে না পেয়ে ঢুকেছে। আম্মু, তুমি তোমার ছেলেকে অবিশ্বাস করছো? শেষে কথাটা বলে কথা ঘুরালো সে। জাকিয়া বুঝলেন ছেলে চুরি করতে গিয়ে ধরা পড়ে এখন বলছে আমি চুরি করিনি। জাকিয়া বললেন, না, আমি আমার ছেলেকে চিনি। আমার ছেলে সোনার খনি, তার দ্বারা ভুল কাজ কখনো হবে না। সে মেয়েদের অসম্মান করতে পারে না। তবে আমার ছেলের সব অসম্মান একটা মেয়েতে গিয়ে আটকিয়ে যায়, আর সেটা তারই বোন কুয়াশা। এমনকি তাকে বোন বলে মানেও না। আর আজ কিনা তার অসুস্থতার হালচাল দেখতে গেছিল। আশ্চর্য। জাকিয়ার ব্যঙ্গ করা শিশির বুঝলো। শিশির নিজেকে লুকানোর চেষ্টা করলো, কিন্তু সক্ষম হচ্ছে না। সত্যিই একটা মেয়েকে সে মানতে পারে না। কেন পারে না সেটার উত্তর তার কাছে নেই। শুধু জানে যেটা ছোটবেলা থেকে করে আসছে সেটা এখন অব্দি রয়েই গেছে, যা অভ্যাস স্বভাবে পরিণত হয়েছে। মাকে সে বলল, তেমন কিছুই না, ছাড়ো তো। যাও, তুমি ঘুমাতে যাও। কুয়াশার গায়ে এখন একটু জ্বর আছে, মেবি মাথা ব্যথার জন্য। বলেই জাকিয়াকে কিছু বলতে না দিয়ে সে চলে গেল। জাকিয়া ছেলে যাবার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। একটা কথা আওড়ালেন, কে বলবে এই ছেলের বোনের প্রতি দরদ নেই? সকাল 7টা। আজ তুহিন ইয়াসমিনের বৌভাত। ভোর থেকে উঠে সকলেই কাজে লেগে পড়েছে। রান্নাবান্নার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আত্মীয় স্বজনরা উঠে সাহায্য করছে, কেউ নিজেদের কাজে ব্যস্ত। ছোটরা এখনো উঠেনি। বৃষ্টি গিয়ে কুয়াশাকে দেখে এসেছে, অন্যদেরও ডেকে এসেছে। কিছুক্ষণের মাঝে ইয়াসমিন নিচে নেমে এলো। বৃষ্টি গিয়ে তাকে বসালো সোফায়। তারপর একটু আড্ডা দিল, কারণ তার কাজ নেই আপাতত কোনো। ইয়াসমিনের সাথে আড্ডাতে ফাজলামিও করলো একটু বৃষ্টি। মজা করে কিছু কথাও জিজ্ঞাসা করলো, যা শুনে ইয়াসমিন লজ্জায় রাঙা হয়ে উঠতে লাগলো, কিন্তু কোনো উত্তর করলো না। ভাবিরা এমন মজা করেই থাকে। 9টার সময় কুয়াশা উঠে ফ্রেশ হলো। স্মৃতি শশী সাহায্য করলো। শরীর অতি দুর্বল তার, মাথা ঝিমঝিম করছে। জ্বরের জন্যে মাথাটা ভারী হয়ে আছে, মনে হচ্ছে কখন পড়ে যাবে। তার উপর মাথার আঘাতটা অতিরিক্ত ব্যথা। ঔষধ নিয়েও মনে হচ্ছে এক চুলও কমেনি। সেই সময় আজমিরা এলেন। মেয়েকে দেখে বুকটা মুচড়ে উঠল। কাছে গিয়ে শরীরের উত্তাপ মেপে বলল, জ্বরটা ছুটে গেছে, দেখি মাথাটা। বলেই মাথা চেক করলো। ফুলে আছে, সাথে রক্ত জমাট বেঁধে আছে। চল নিচে কিছু খেয়ে ওষুধ খাবি। হঠাৎ এমন জ্বর বাঁধালি কিসে, এটাই বুঝে আসছে না আমার। আর পড়লি কি করে রে তুই? আল্লাহর শুক্রিয়া, মাথাটা ফেটে যায়নি। কি অবস্থা হয়েছে দেখেছিস? পরে স্মৃতি না বললে তো জানতামই না। মায়ের কথা শুনে গতকালকের কথা মনে উঠে গেল। ভেতর থেকে বিষিয়ে উঠল মন। ওর শাস্তি ও পাবেই। ভাবনার মাঝে আজমিরা আবার তাড়া দিলেন। দুর্বল পায়ে মায়ের সাথে চলতে লাগলো। আজমিরা স্মৃতিদেরও ডেকে গেলেন। নিচে গিয়ে দেখলো সকলে ব্যস্ত পায়ে কাজ সারছে। সকলে উঠে পড়েছে। একে একে সকলে নজরে এলো। শিশিরের দিকে নজর যেতে চোখ মুখ কঠিন করে ঘুরিয়ে নিল। শিশির তাকিয়ে দেখলো তা। সে কুয়াশার পাত্তা না দেওয়াটা সে নিজেও পাত্তা দিল না। বসার ঘরে থাকা সকলেই একে একে তার শরীরের হালচাল জিজ্ঞাসা করলো, মাথার অবস্থা জিজ্ঞাসা করলো। কাল স্মৃতি জানানোর পর ডক্টর এনে মাথা দেখিয়েছিল কুয়াশার। ডক্টর জানিয়েছে তেমন কোনো ক্ষতি হয়নি, তবে তবুও একবার যেন সিটি স্ক্যান করে আসে, তাহলে নিশ্চিন্তে থাকা যাবে। এরপর আজমিরা খাবার এনে খাইয়ে দিয়ে গেল সোফায় বসেই। দুপুর 4টা। ইয়াসমিনের পরিবার ও আত্মীয় স্বজন চলে এসেছে তাদের বাড়ি থেকে। এসে সবার সাথে কথা টথা বলে খাওয়া দাওয়ার পর বসে এখন জিরিয়ে নিচ্ছে। কিছুক্ষণ পর মেয়ে ও মেয়ে জামাই নিয়ে রওনা হবে। বিকাল 5:30টার পর সকলেই ইয়াসমিনদের নিয়ে যাবার জন্য বের হলো।
ইয়াসমিনের সাথে অনি চলে যাবার জন্য তোড়জোড় বাঁধিয়েছে। আম্বিয়া অনেক করে বলেও আটকাতে পারছেন না। অনি চলে গেলে এখানে একা অয়ন থাকতে পারবে না। অয়নও বলল আগামীকাল চলে যাবে, তবুও শুনছে না। সে যাবেই। অয়ন বিরক্ত হলো অনেক। আজকের দিনটা তার থাকার প্রয়োজন ছিল। কুয়াশাকে তো মনের কথা জানানোই হলো না, তবে সে আজকের সুযোগটাও হাতছাড়া করলো না। সময় সুযোগ বুঝে অয়ন কুয়াশাকে ডেকে নিয়ে জানালো তার মনের অনুভূতি। তাড়াহুড়ো করে সে সাথে সাথে উত্তর চাইল না, জানিয়ে গেল ফোনে যেন তার উত্তর জানায়। কুয়াশা অসুস্থ শরীর নিয়েও বেজায় বিরক্ত হলো অয়নের কাজে। সব ঠিকঠাক করে ইয়াসমিনদের বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে এলো। তাদের বের করে দিয়ে অনেক আত্মীয় স্বজনরাও চলে যেতে লাগলো। আস্তে আস্তে বাড়ি ফাঁকা হয়ে এলো। জাকি আর ভাইয়ের ছেলে মেয়েরা সহ ভাইরা সকলে চলে গেছেন। বোন আর তার স্বামীও যাবার জন্য তৈরি হলেন। জাকি অনেক করে আজকের দিনটা থেকে যেতে বললেন, কিন্তু থাকতে নারাজ ওনারা। এদিকে সবটা শুনে নিহারের মুখটা শুকিয়ে গেল। শশী কোথায় তবে? আশেপাশে খুঁজলেও কোথাও শশী নেই। রাত হয়ে গেছে, তবুও শশীর বাবা মা থাকবেন না। যখন যাবার হবে তখন শশীকেই খুঁজতে লাগলেন, কিন্তু কোথাও শশী নেই। শিশিরও কোথাও পেল না। কুয়াশা সহ সকলেই তো এখানে, তবে সে কোথায়? নিহার দিকে তাকালে নিহারও ইশারায় জানালো সে জানে না। রিজভি স্মৃতি এখনো যায়নি। স্মৃতিও জানালো অনেকক্ষণই দেখেনি। কথাটা শুনে সকলের মনে ভয় ঢুকে গেল। নিহার দিশেহারা হয়ে উঠল। ঘরে ঘরে খুঁজেও পেল না কেউ। কোথায় গেল মেয়েটা? সকলের মুখে একটাই কথা, শশী কোথায়? সকলে খোঁজাখুঁজির পরও যখন শশীকে কেউ পাচ্ছে না, তখন সকলে চিন্তায় পড়ে গেল। জলজ্যান্ত একটা মেয়ে কোথায় গেল? কোনো বিপদ হলো না তো? হাজারো খারাপ চিন্তা মাথায় এসে বাড়ি খেতে লাগলো। শশীর বাবা মা চিন্তায় স্ট্রোক করার মতো হয়ে যাচ্ছে। মিহির বোনের জন্য দিশেহারা হয়ে উঠেছে। সে বড় ভাইয়ের কাছে ফোন দিয়ে জানতে চাইল তার সাথে চলে গেছে কিনা। মিহিরের বড় ভাই জানালো শশী তাদের সাথে যায়নি। বড় ভাই শুনে অস্থির হয়ে উঠল। তৎক্ষণাৎ আবারও আসতে চাইলে তাদের বাবা মানা করে দিল। বিষয়টা তারা দেখবেন বললেন। সকলে চিন্তার মাঝে নিহার চিন্তায় ডুবে গেছে। বুকের বাঁ পাশে চিনচিন করছে, ভারী হয়ে আসছে। মেয়েটা গেল কোথায়? এই কয়দিনে সে বুঝে গেছে ওই মেয়েটা তার ভবিষ্যতের জন্য লাগবে। এখন তার নিখোঁজে সে মরিয়া হয়ে উঠেছে। শিশির সব লক্ষ্য করছে। হঠাৎ কি মনে করে যেন নিহার সোফা থেকে উঠে এক দৌড়ে ছাদের দিকে গেল। সকলে দেখলেও পাত্তা দিল না, কারণ সকলে শশীকে নিয়ে চিন্তায় ব্যস্ত। কিন্তু শিশির বোধহয় আজ করতে পারলো, এটা তো তার মাথায় আসেনি। ছাদেও তো থাকতে পারে, সেখানে তো খোঁজই নেওয়া হয়নি। নিহার যান হাতে করে আল্লাহকে ডাকতে ডাকতে ছাদের সিঁড়ি অতিক্রম করছে। মন তার একটা কথাই আওড়াচ্ছে, হে আল্লাহ, শশী যেন ছাদে থাকে, ওখানে যেন ওকে পাওয়া যায়। বহু কষ্টে ছাদের সিঁড়িগুলো অতিক্রম করে দরজা খুলে ছাদে পা রাখলো। ঠিক তখনই একটা কান্নার আওয়াজ কানে এসে বাড়ি দিতে লাগলো। কান্নাটা অবশ্যই মেয়ের। কান্নার ধরন ফুপিয়ে কান্না, দম আটকে রাখার মতো কান্না। সেই কান্নার আওয়াজ ধরে নিহার এগিয়ে গেল। তার ভেতরেও ভেঙে আসছে। কাঙ্ক্ষিত মানুষটাকে দেখার জন্যে পা যেন চলা বন্ধ করে দিতে চাইছে। বহু কষ্টে ধীর পায়ে পানির ট্যাঙ্কির সাইডে গেল, কারণ কান্নাটা সেই সাইড থেকে আসছে। গিয়ে দেখলো একটা মেয়ে মাথা হাঁটুর সাথে ঠেকিয়ে কেঁপে কেঁপে উঠে ফুপিয়ে কাঁদছে। অনেকক্ষণ ধরে কান্না করছে বোঝা যাচ্ছে। অনেকক্ষণ কান্নার ফলে কাঁপছে। জ্যোৎস্নার আরও ছাদের লাইটিং আলোয় নিহার স্পষ্ট দেখলো এটা আর কেউ না, এতক্ষণ যাকে সে আশা করেছিল সেই কাঙ্ক্ষিত মেয়ে। টাঙ্কির পাশে বসে ফুপিয়ে কাঁদছে। নিহারের বুকে মোচড় দিয়ে উঠল। বুকটা ভারী হয়ে এলো। তার ভেতরটাও জড়িয়ে এলো, জ্বলে যাচ্ছে। এইটুকু মেয়ের জন্যে তারও আবেগে গা ভাসাতে ইচ্ছা করছে। মেয়েটা তার মাঝে যে আষ্টে পৃষ্ঠে জেগে বসেছে সেটা সে ভালোভাবেই বুঝতে পারল। ভালোবাসা কি এটা, নাকি এই বয়সেও তাকে আবেগে পাগল বানিয়ে দিল? এখনও কি আবেগে কিছু করার মতো বয়স তার আছে? একদম নেই। সব বাস্তবতা। আর যাই হোক, এই মেয়ে তার নারী নক্ষত্রে মিশে গেছে। সারা জীবনের জন্য একেই লাগবে। হ্যাঁ, ভালোবেসে ফেলেছে সে। আর কিছু ভাবতে পারল না। কোনো রকমে ফোন প্যান্টের পকেট থেকে বের করে শিশিরকে একটা ছোট্ট মেসেজ করলো। ও ছাদে, আমি নিয়ে আসছি, ওইদিকে ম্যানেজ কর। তারপর কোনো রকম ফোন আগের জায়গায় রেখে এক নিঃশ্বাসে গিয়ে শশীর সামনে বসে পড়ল হাঁটু মুড়িয়ে। শশী টের পায়নি এখনও যে তার সামনে কেউ বসেছে। নিহারের চোখে মুখের অবস্থা অসহায়। বিরস বদনে নির্লিপ্ত কণ্ঠে ডাকল। শশী। ডাক শুনে চমকে উঠল সে। কান্না থামিয়ে ধীরে মুখ তুলে সামনে নিহারকে দেখতে পেল। চোখ মুখ ফুলে গেছে। দেখল তা নিহার। শশী মলিন চোখে চাইল। চারিদিকে একবার নজর দিল। রাত হয়ে গেছে। এতক্ষণ ধরে এখানে সে। পরনে মেয়েটার ভারী কাজ করা গাউন, কোমর পর্যন্ত